সুধী দর্শক, মাই ট্যুর বিডি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। ৬৪ জেলা ভ্রমণ পরিক্রমায় এবার আমরা এসেছি ফেনী জেলায়। ঢাকা থেকে চট্টগ্রামের পথে ১৬০ কিলোমিটার দূরত্বে অবস্থিত ফেনী জেলা। সাধারণত ২.৫ থেকে ৩ ঘন্টায় ঢাকা থেকে পৌঁছে যাওয়া যায় ফেনীতে। ফেনী নদীর নাম অনুসারে এ অঞ্চলের নাম রাখা হয়েছিল ফেনী। ১৯৮৪ সালের পূর্বে এটি নোয়াখালী জেলার একটি মহকুমা ছিল। ১৯৮৪ সালে ফেনী মহকুমাকে জেলায় রূপান্তর করা হয়। বর্তমানে এটি চট্টগ্রাম প্রশাসনিক বিভাগের অধীনে একটি জেলা। পাগলা মিয়ার স্মৃতি এবং শমশের গাজীর বীরত্বগাথা ছাড়াও ফেনীতে রয়েছে অনেক অজানা ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্য। এই ভ্রমণে আমরা তাই উন্মোচন করার চেষ্টা করব। ফেনী জেলার সকল দর্শনীয় স্থান ঘুরে বেড়াতে ভ্রমণ প্ল্যানকে আমরা দুভাগে ভাগ করেছি। প্রথম দিনে ফেনী জেলার মাঝ দিয়ে ছুটে চলা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বা বিশ্ব রোডের দক্ষিণ পশ্চিম দিকে দাগনভূঞা উপজেলা, সোনাগাজী উপজেলা ও ফেনী সদর উপজেলার কিছু অংশ, এবং দ্বিতীয় দিনে ফেনী সদর, ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা। পাগলা মিয়ার মাজার স্থানীয়দের কাছে তাকিয়া মসজিদ নামে পরিচিত। ফেনী অঞ্চল ও এর আশেপাশের সকল ধর্মের মানুষের কাছে এটি এক পরম তীর্থকেন্দ্র। পাগলা মিয়ার প্রকৃত নাম হজরত শাহ সৈয়দ আমির উদ্দিন ওরফে পাগলা মিয়া, তবে তিনি তার আসল নামের আড়ালে পাগলা মিয়া নামেই সমধিক পরিচিত ছিলেন। এ মহান পাগল সাধকের আদিনিবাস ছিল বাগদাদ। তিনি ১৮২৩ সালে ফেনীর ফাজিলপুরের ছনুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। এই মহান সাধক ১৮৮৭ সালে রোজ বুধবার মাত্র ৬৩ বছর বয়সে ফেনীর তাকিয়া বাড়িতে ইন্তেকাল করেন। সেখানেই তাকে সমাহিত করা হয়। প্রতি বছর ফাল্গুন মাসের প্রথম বৃহস্পতিবার ও শুক্রবার তাকিয়া বাড়িতে পাগল মিয়ার ওরস শরীফ অনুষ্ঠিত হয়। সেখানে জাতি ধর্ম নির্বিশেষে হাজার হাজার লোক সমাবেত হয়। তার আধ্যাত্মিক শক্তি সম্পর্কে ফেনী অঞ্চলে বহু জনশ্রুতি প্রচলিত রয়েছে। দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড। ফেনীর মহিপাল থেকে সামান্য দূরত্বেই দাগনভূঞা থানার মাতুভূঞা এলাকায় এটি অবস্থিত। সুযোগ করে দেখে নিতে পারেন এই স্পিনিং মিলটি। এখানে অনুমতি সাপেক্ষে ভেতরে প্রবেশ করতে পারবেন। ভেতরে দেখার মতো সুন্দর ফুলের বাগান, অফিস বিল্ডিং, অনেক ফলের গাছগাছালিতে ভরপুর, পার সমৃদ্ধ একটি পুকুরও রয়েছে। অনুমতি নিয়ে দেখে নিতে পারেন কিভাবে আধুনিক মেশিনে তুলা ভরে সুতা উৎপন্ন করা হয়। মাতুভূঞা জামে মসজিদ। ফেনী থেকে দাগনভূঞা রোডে মাতুভূঞা রাস্তার মোড় থেকে আধা কিলোমিটার হেঁটে গেলে পাবেন ৩০০ বছরেরও পুরনো প্রাচীন মোগল স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন মাতুভূঞা জামে মসজিদ। মাতুভূঞা ছিলেন দাগনভূঞার ভাই। এ মসজিদের পাশেই রয়েছে ২০০ বছরের একটি প্রাচীন বটগাছ। মাতুভূঞা জামে মসজিদ থেকে ফিরে আসুন মূল রাস্তায়। হেঁটে খানিকটা এগুলেই রাস্তার পাশেই দেখতে পাবেন সালামনগরের দিক নির্দেশনার সাইনবোর্ড। এখানেই রয়েছে ভাষা সৈনিক সালামের নামে কমপ্লেক্স ও সালাম যেখানে পড়তেন সেই স্কুল। কাউকে বললে দেখিয়ে দিবে সালামের বাড়িও। তার বাড়িতে তার রুমের দেয়ালে ঝুলে আছে তার ২১ পদকের সনদ। মোগল আমলের অপূর্ব নিদর্শন দাগনভূঞা জামে মসজিদ বা চৌধুরী বাড়ি জামে মসজিদ। নোয়াখালীতে মোগল বিজয়ের স্মারক হিসাবে দাঁড়িয়ে আছে দাগনভূঞার চৌধুরী দরজা জামে মসজিদ। এটি বর্তমানে অলি আহমদ ভূঞা জামে মসজিদ নামে পরিচিত। প্রায় ৩৫০ বছরের পুরনো এই মসজিদ বৃহত্তর নোয়াখালীর ঐতিহ্যবাহী এবং মুসলিম সাহিত্যের অন্যতম নিদর্শন। বিখ্যাত প্রতাপপুর জমিদার বাড়ি। চৌধুরী বাড়ি জামে মসজিদ পার হয়ে সেবারহাট বাজারের কাছে ব্রিজের পাশ দিয়েই প্রতাপপুর যাওয়ার সিএনজি গাড়ি পাওয়া যায়। চলে আসুন প্রতাপপুর বাজারে। বাজারের পাশেই প্রতাপপুর জমিদার বাড়ি। রামনাথ কৃষ্ণ সাহা বাংলা ১২২৮ সালের ১৩ই ফাল্গুন নিজ নামেই নির্মাণ করেন প্রাসাদোপম এই জমিদার বাড়ি। জমিদার বাড়িটির সীমানা ১৩.৫ একর।
বাড়িতে রয়েছে থাকার ঘর, অতিথিশালা, কাচারি ঘর, পূজার ঘর, অনেক খোলা জায়গা এবং মোট ১৩টি পুকুর। এত পুকুর বাংলাদেশের আর কোনো জমিদার বাড়িতে নেই। রামনাথরা ছিলেন ৫ ভাই। তারা থাকতেন ৫টি দ্বিতল ভবনে। এখনও প্রতি বছর বৈশাখে সনাতন ধর্মাবলম্বীরা এই বাড়িকে ঘিরে ৩ দিনের উৎসব পালন করেন। প্রতাপপুর জমিদার বাড়ি এলাকায় রাজবাড়ি, বড় বাড়ি হিসাবেও পরিচিত। বাংলাদেশের সর্ববৃহৎ মৎস্য প্রকল্প, দেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প, দেশের প্রথম বায়ুবিদ্যুৎ কেন্দ্র মুহুরী প্রজেক্ট। দাগনভূঞা বাজারের ফাজিলের ঘাট রোড থেকে কুঠিরহাট হয়ে সিএনজি বা নিজের গাড়ি নিয়ে সরাসরি যেতে পারেন মুহুরী প্রজেক্টে। মুহুরী প্রজেক্ট হলো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প। এখানেই দেশের প্রথম বায়ুবিদ্যুৎ উৎপাদন পরীক্ষামূলকভাবে চালু হয়। দেশের সবচেয়ে বৃহত্তম মৎস্য প্রকল্পগুলো এই মুহুরী প্রজেক্টেই। এক পাশে নদী আর এক পাশে মাছের ঘের, ভাসমান মৎস্য প্রকল্প দেখবেন এখানে। মাছ ধরেই এখানে অনেকে জীবিকা নির্বাহ করেন। এখানে খুব কম খরচে কিনতে পারবেন ঘেরের কিংবা নদীর তাজা মাছ। স্লুইস গেটে দেখুন কিভাবে একটি নদীতে বাঁধ দিয়ে চাষাবাদের পানি সংরক্ষণ করা হয়। বর্ষায় একাধিকবার পানি ছাড়া হলেও শীতকালে পানি ছাড়া হয় না। লিকেজ দিয়ে যে পানি বের হয়ে যায় তা দিয়ে লেভেল মেনটেন করা হয়। এইখানে রয়েছে নৌকা ভ্রমণের ব্যবস্থা। ১০০ থেকে ৫০০ টাকায় পরিবারের সবাইকে নিয়ে বাঁধের পানিতে ঘুরে আসলে দারুণ লাগবে। অবশ্যই দরদাম করে উঠবেন। মুহুরী প্রজেক্ট থেকে চলে আসুন সোনাগাজীতে। এবার চলুন কিংবদন্তি চলচ্চিত্রকার জহির রায়হান ও সাহিত্যিক শহীদুল্লাহ কায়সারের জন্মভিটে ও শৈশব জড়িত মধুপুর গ্রামে, যেখানে রয়েছে হাজার বছর ধরে উপন্যাসের বিখ্যাত পরীর দিঘি ও সংসপ্তক উপন্যাসের জনপদ। ১৯৫২ সালে জহির রায়হান ভাষা আন্দোলনে যোগ দেন। ২১শে ফেব্রুয়ারি যে ১০ জন প্রথম ১৪৪ ধারা ভঙ্গ করেন তিনি তাদের অন্যতম। জহির রায়হান অনেক চলচ্চিত্র নির্মাণ করেন। তার মধ্যে উল্লেখযোগ্য চলচ্চিত্র হল কাজল, কাচের দেয়াল, বেহুলা, জীবন থেকে নেয়া, আনোয়ারা, সঙ্গম এবং বাহানা। জহির রায়হানের উর্দু ছবি সঙ্গম ছিল পাকিস্তানের প্রথম রঙিন ছবি। আরেক ভাই সাহিত্যিক শহীদুল্লাহ কায়সারের প্রধান উপন্যাস সারেংবউ, সংসপ্তক, কৃষ্ণচূড়া মেঘ, তিমির বলয়, দিগন্তে ফুলের আগুন, সমুদ্র ও তৃষ্ণা, চন্দ্রাভানের কন্যা উল্লেখযোগ্য। সারেং বউয়ের কাহিনী অবলম্বনে একটি চলচ্চিত্র, সংসপ্তক অবলম্বনে একটি জনপ্রিয় টিভি সিরিয়াল নির্মিত হয়েছিল বাংলাদেশে। ১৯৭১ সালে জহির রায়হানের জ্যেষ্ঠ ভ্রাতা প্রখ্যাত লেখক শহীদুল্লাহ কায়সারকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার বাসভবন থেকে তুলে নিয়ে যায়। ১৯৭১ সালের ৩০শে ডিসেম্বর শহীদুল্লাহ কায়সারকে ঢাকার মিরপুরে উদ্ধারের জন্য গিয়ে জহির রায়হান আর ফিরে আসেননি। শহীদুল্লাহ কায়সারের কন্যা, বর্তমান সময়ের সেরা টিভি ব্যক্তিত্ব শমী কায়সার বাড়িতে এলে এই ঘরেই থাকতেন। বিজয় সেনের অমর কীর্তি বিজয় সিংহ দিঘি। বাংলার প্রখ্যাত সেন বংশের প্রতিষ্ঠাতা বিজয় সেনের অমর কীর্তি ফেনীর বিজয় সিংহ দিঘি। এই দিঘির অবস্থান ফেনী শহরের প্রায় ২ কিলোমিটার পশ্চিমে ফেনীর মহিপালে। ফেনী সার্কিট হাউস এই দিঘির পাড়েই। এই দিঘির আয়তন ৩৭ একর। অত্যন্ত মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত এই দিঘির সব পাড় উঁচু ও বৃক্ষশোভিত। প্রতিদিন বিকেলে সময় কাটাতে প্রচুর জনসমাগম হয় এখানে। বিজয় সিংহ দিঘি থেকে
ফিরে আসুন ফেনীর মহিপাল চৌরাস্তা। এইখান থেকে পশ্চিম দিকে ঢাকা রোডে ১.৫ কিলোমিটারের মতো গেলেই বিএডিসি খামার, যা নারিকেল বাগান নামে পরিচিত। ফেনী হর্টিকালচার সেন্টার বা বীজ উৎপাদন খামার ঘুরে দেখতে ভিড় জমান বিভিন্ন এলাকার চাষি ও প্রকৃতিপ্রেমী দর্শনার্থীরাও। বাংলাদেশের প্রাচীনতম শিক্ষায়তন ফেনী পাইলট হাই স্কুল ও কলেজ। ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, যা বাংলাদেশের অন্যতম প্রাচীন একটি বিদ্যালয়। ফেনী পাইলট হাই স্কুল নোয়াখালী অঞ্চলের মধ্যে সর্বপ্রথম হাই স্কুল। 1886 সালে প্রতিষ্ঠিত এই স্কুল ফেনী শহরের কেন্দ্রস্থলে রাজাজির দিঘির পাড়েই অবস্থিত। ফেনীর তৎকালীন মহকুমা প্রশাসক মহাকবি নবীনচন্দ্র সেনের হাতেই এই বিদ্যালয় স্থাপিত। 700 বছরের প্রাচীন দিঘি রাজনন্দিনীর বা রাজাজির দিঘি। ত্রিপুরা মহারাজের প্রভাবশালী একজন রাজা তার কন্যার অন্ধত্ব দূর করার মানসে 700 বছর পূর্বে রাজাজির দিঘি বা রাজনন্দির দিঘি খনন করেন বলে জানা যায়। 1875 সালে ফেনী মহকুমা প্রতিষ্ঠিত হলে তার সদর দপ্তর গড়ে তোলা হয় এই রাজাজির দিঘির পাড়ে। এটি ফেনী শহরের মধ্যস্থানে অবস্থিত। এই দিঘির উত্তর পূর্ব পাড়ে শিশুদের জন্য একটি পার্ক রয়েছে। প্রতি সন্ধ্যায় দক্ষিণ পশ্চিম পাড়ে ক্লান্ত সময় পার করেন এলাকার মানুষজন। দ্বিতীয় দিনের গন্তব্যে আমরা প্রথমেই ছুটে চলেছি শস্যদী মসজিদে। পূর্ববঙ্গের স্বাধীন সুলতান ফখরুদ্দীন মুবারক শাহের দ্বিতীয় রাজধানী শস্যদী ইউনিয়নের অনেক ঐতিহাসিক স্থাপনাই কালের বিবর্তনে হারিয়ে গেছে। তাও কয়েকটি মসজিদ এখনও সাক্ষ্য দেয় ইতিহাসের। শস্যদী দিঘিতে যাওয়ার একটু আগে ফেনীর সর্বপ্রাচীন শস্যদী মাদ্রাসার মূল মসজিদের পাশেই মুঘল স্থাপনার অপূর্ব এই নিদর্শনটি। শস্যদী মাদ্রাসা মসজিদ 1100 হিজরির প্রথম ভাগে নির্মিত হয়। বীর মুজাহিদ মোহাম্মদ আলী চৌধুরী এই মসজিদটি নির্মাণ করেন। প্রায় 350 বছর আগের এই মসজিদটি ফুটে উঠেছে দুর্গের আদলে অজস্র ফুলেল নকশায়। শস্যদী মাদ্রাসার কাছেই একসময়ে ত্রিপুরার রাজা প্রতাপ মাণিক্য তার ঠাকুরদা মহামাণিক্যের নামেই 500 বছরের প্রাচীন এই দিঘিটি খনন করেন। প্রতাপ মাণিক্যের বাবা ছিলেন মহারাজা ধর্মমাণিক্য, যিনি খনন করেন কুমিল্লার ঐতিহাসিক ধর্মসাগর। অপূর্ব এই দিঘিটি বাংলাদেশের সর্ববৃহৎ দিঘিগুলোর একটি। বর্তমানে এই দিঘিকে 4 ভাগ করে মাঝে পাড়গুলোতে গাছ লাগিয়ে আলাদা করা হয়েছে। বর্ষায় এই দিঘিটি অনেক বড় দেখায়। স্থানীয়রা ছাড়া এই দিঘির নাম খুব কম মানুষই জানে। লোকে চিনে শস্যদী দিঘি নামে। দিঘি ও শস্যদী মসজিদ এর একেবারে কাছেই মোগল স্থাপত্যের আরেক নিদর্শন মুজাহিদ আলী মসজিদ। 350 বছরের প্রাচীন বীর মুজাহিদ আলী মসজিদ 1080 হিজরিতে নির্মিত। এই মসজিদটি নির্মাণ করেন বীর মুজাহিদ আলী। 3 গম্বুজ আকৃতির এই মসজিদের রয়েছে 3টি দ্বার। ফেনীর সালাউদ্দিন মোড়, দেওয়ানগঞ্জ আমতলী সড়ক। শস্যদী বাজার থেকে পশুরাম যেতে হবে ফেনীর সালাউদ্দিন মোড় হয়ে। মোড়ের একটু আগেই দেওয়ানগঞ্জ আমতলী সড়ক। এটি রাস্তার দুই পাশে ঝাউ গাছের সারি আর নির্মল বাতাস আপনার মনকে প্রশান্ত করবেই। সুযোগ করে ঘুরে আসুন যে কোনো এক বিকেলে। সালাউদ্দিন মোড়ের এই সালাউদ্দিনই মুক্তিযুদ্ধের সবচেয়ে দুর্ধর্ষ মুক্তিযোদ্ধা শহীদ সালাউদ্দিন মমতাজ বীরুত্তম, যার নাম শুনলেই নাকি প্যান্ট খারাপ হয়ে যেত পাকিস্তানিদের। মোড়ের কাছেই দেখতে পাবেন তার বাড়িটিও। বর্তমানে সালাউদ্দিন মমতাজের ভাই বোনদের মাঝে ভাগ হয়ে গেছে বাড়িটি। ফেনীর পশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের সীমান্তবর্তী জয়ন্তীনগর গ্রামে
2010 সালে হাজী মোহাম্মদ মুস্তফার মালিকানাধীন প্রায় 25 একর জায়গায় 8,000 রাবার চারা রোপণ করা হয়। রাবার উৎপাদন ছাড়াও বাগানটি পর্যটকদের আকৃষ্ট করে চলেছে। সারিবদ্ধ গাছ, সবুজের সমারোহ, বন্যপ্রাণীর আশ্রম, রাবার প্রক্রিয়াজাতকরণ দেখতে প্রতিদিন অনেক দর্শনার্থী বিরাজমান এই রাবার বাগানে। প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও ভূমিকা রাখবে ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা এই রাবার বাগান। বিলোনিয়া রেল স্টেশন। পরশুরামের বাউরখুমায় বিলোনিয়া রেল স্টেশন ও স্থলবন্দর অবস্থিত। 1929 সালে ফেনী বিলোনিয়া 27 কিলোমিটার এই রেলপথ চালু করা হয়। সড়ক যোগাযোগ না থাকায় একসময় এই রেলপথ ছিল ফেনী থেকে ফুলগাজী ও বিলোনিয়ার শিক্ষার্থী, ব্যবসায়ী, অর্থনৈতিক উন্নয়নের একমাত্র মাধ্যম। ব্যাপক লোকসানের কারণে 1997 সালে 17ই আগস্ট কর্তৃপক্ষ ফেনী বিলোনিয়া রেলপথ বন্ধ ঘোষণা করেন। দীর্ঘ 22 বছর পরিত্যক্ত থাকা ফেনী বিলোনিয়া রেল লাইনটি পুনরায় চালু করা হচ্ছে। বিলোনিয়া হয়ে চট্টগ্রাম বন্দরের মালামাল পরিবহনে নবদিগন্তের সূচনার জন্য পরিত্যক্ত এই রেল লাইনটি চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ও ভারত সরকার। 2020-21 সালের দিকে পুনরায় চালু হতে পারে এটি। 2009 সালের 4 অক্টোবর ফেনীর পরশুরাম উপজেলার মজুমদারহাট বিজিবি ক্যাম্প সংলগ্ন বিলোনিয়া রেল স্টেশনের পাশে বিলোনিয়া স্থলবন্দরটি উদ্বোধন করা হয়। বাংলাদেশ ভারত সীমান্ত পিলার 2160 এলাকায় বিলোনিয়া স্থলবন্দরের অবস্থান। অন্যদিকে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা থেকে এর দূরত্ব মাত্র 16 কিলোমিটার। এখানে হয়েছিল মুক্তিযুদ্ধের সবচেয়ে বিখ্যাত যুদ্ধ বিলোনিয়া দ্বিতীয় যুদ্ধ। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিলোনিয়া স্থাপন করা হয়েছিল এই মুক্তিযোদ্ধার স্মৃতিস্তম্ভ। পরশুরাম উপজেলার বেড়াবাড়িয়া গ্রামের কহুয়া নদীর উপর 2007 সালে বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশনের জন্য প্রায় 5 কোটি টাকা ব্যয়ে 50 মিটার দৈর্ঘ্য রাবার ড্যামটি নির্মাণ করা হয়। বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশনের জন্য ড্যামটি নির্মিত হলেও অনেকের কাছে এটি দর্শনীয় স্থান। প্রতিদিন দূর দূরান্ত থেকে বহু দর্শনার্থী ছুটে আসছেন বেড়াবাড়িয়ার রাবার ড্যামটি দেখতে। (1971) সালের মুক্তিযুদ্ধের 9 মাসে বিলোনিয়ার পাশাপাশি সালদা নদী, হিলি, গঙ্গাসাগর ও জামালপুর সহ অনেক জায়গায় মুক্তিযোদ্ধাদের সাথে পাক হানাদার বাহিনীর সম্মুখ যুদ্ধ রচিত হয়েছিল। এই সম্মুখ যুদ্ধের স্মৃতিকে ধরে রাখতেই পরশুরামের সালিয়াদিঘি এলাকায় নির্মাণ করা হয়েছিল এই সম্মুখ সমর স্মৃতি স্তম্ভ। ছাগলনাইয়া পরশুরাম সড়কের পশ্চিম পাশে রয়েছে বিখ্যাত শমশের গাজীর দিঘি। ধারণা করা হচ্ছে 400 বছর আগে খণ্ডল পরগনায় এমন একটি দিঘি খনন করেন তৎকালীন শাসক ভাটিরবাগ শমশের গাজী। 500 মাটিয়ালের দীর্ঘ 3 বছর সময় লেগেছিল দিঘিটি খনন করতে। এবার চলে আসুন ফেনীর ছাগলনাইয়া উপজেলায়। হিজরি 1112 সালে চাঁদ গাজী ভূঁইয়া 28 শতক জমির উপর এই মসজিদটি নির্মাণ করেন। মসজিদটি ছাগলনাইয়ার চাঁদগাজী বাজারের পাশেই অবস্থিত। মসজিদের সামনের অংশে শ্বেত পাথরের নামফলকে এর সম্পূর্ণ বর্ণনা রয়েছে। ছাগলনাইয়া বাজার থেকে যেতে হবে শুভপুরের কিছুটা আগে সোনাপুরের চম্পকনগরে, যেখানে রয়েছে ভাটির বাঘ খ্যাত শমশের গাজীর স্মৃতি। শমশের গাজী ছিলেন কিংবদন্তি ব্রিটিশ বিরোধী বিপ্লবী ও ত্রিপুরার শেষ স্বাধীন নবাব। নবাব সিরাজউদ্দৌলার পর তিনি উপনিবেশিক শক্তির হাতে প্রথম নিহত হন। এটি 350 বছর পূর্বে নির্মিত শমশের গাজীর জমিদার বাড়ি, যা বর্তমানে ধ্বংসপ্রাপ্ত। বাড়ির সীমানা ঘেঁষেই ভারত বাংলাদেশ সীমান্তের মাঝে নোম্যান্স ল্যান্ডে অবস্থিত শমশের গাজীর দিঘি, যা এককুল্লা দিঘি নামে পরিচিত। সম্ভবত এক কুল বাংলাদেশে এবং 3 কুল ভারতে বা নোম্যান্স ল্যান্ডে বলেই এককুল্লা দিঘি বলে এটি পরিচিতি পেয়েছে। রহস্যে ঘেরা এই দিঘি নিয়ে নানা রকম কথা প্রচলিত আছে। অপূর্ব এই দিঘির সম্মুখে ভারত সীমান্ত, পিছনে শমশের গাজীর দিঘি, পাড়ে ফলজ বাগান
এবং গাছের উদ্যান। 5 টাকার টিকিট কেটে প্রবেশ করতে হয় এই বাগানবাড়ি এলাকায়। বাগানবাড়ির উপরের অংশ থেকে নেমেই দেখবেন একটি 100 মিটার লম্বা ছোট্ট সুড়ঙ্গ পথ, যেটি বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রচলিত আছে এই সুড়ঙ্গ দিয়ে রানীরা দিঘিতে গোসল করতে যেতেন। শমশের গাজীর বাঁশের কেল্লা রিসোর্ট। শমশের গাজীর প্রাসাদের 1 কিলোমিটার দূরে সোনাপুর গ্রামেই রয়েছে ব্যক্তি উদ্যোগে তৈরি করা একটি রিসোর্ট, যার নাম শমশের গাজীর বাঁশের কেল্লা রিসোর্ট। এটি তৈরি করেন এই এলাকার বাসিন্দা সাংসদ জনাব ওয়াদুদ ভূঁইয়া। শমশের গাজীর স্মৃতিতে গড়ে তোলা এই পর্যটন কেন্দ্রটি থাইল্যান্ড ও জাপানের বিভিন্ন শৈল্পিক রেস্ট হাউজের আদলে নির্মাণ করা হয়েছে। এটির ভিতরের এবং বাইরের সব কিছুর নির্মাণশৈলীতে বাঁশের ব্যবহার করা হয়েছে। এই কারণেই হয়তো বাঁশের কেল্লা নামকরণ। এখানে রয়েছে সবুজ মাঠ, পালিত পশু পাখি, কৃত্রিম লেকে স্পিড বোর্ডে ঘোরার ব্যবস্থা। 20 টাকা প্রবেশ ফিতে ঘুরে আসতে পারেন দারুণ এই শৈল্পিক রিসোর্টে। সোনাপুর থেকে ছাগলনাইয়ার পথে কৈয়ারা গ্রাম। ভাটির বাগ শমশের গাজীর মা ছিলেন কৈয়ারা বিবি। জনসাধারণের পানির জলের সুবিধার্থে শমশের গাজীর মা কৈয়ারা বিবির নামে কৈয়ারা দিঘি খনন করেন। কৈয়ারা গ্রাম ও কৈয়ারা দিঘি তার স্মৃতি বহন করে চলেছে। এই বিশাল দিঘি নির্মল ও সুস্বাদু পানির জন্য বিখ্যাত। কৈয়ারা দিঘি নিয়ে নানা অলৌকিক কাহিনী প্রচলিত আছে এলাকায়। ছাগলনাইয়া উপজেলা শহরের পশ্চিমে বাঁশপাড়ায় অবস্থিত তৎকালীন বাঁশপাড়া জমিদার বাড়ি। তৎকালীন হিন্দু জমিদার বিনোদ বিহারীর এই বাড়িটি 8 একর জায়গা জুড়ে নির্মিত। 1948 সালের দিকে জমিদার বিনোদ বিহারী বাড়িটি রেখেই কলকাতায় চলে যান। সাতমঠ বাঁশপাড়ায় জমিদার বাড়ির পাশেই 7টি চিতা মন্দির। এটি বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের তালিকাভুক্ত একটি ঐতিহাসিক স্থাপনা। এটি বাংলাদেশের একমাত্র সাতমঠ। বাংলাদেশের আর কোথাও একসঙ্গে এত অধিক সংখ্যক চিতা মন্দির নেই। প্রতিটি মন্দিরের গায়ে অপূর্ব দৃষ্টিনন্দন কারুকার্যময়। প্রতিটি মন্দিরের চূড়া একটি অন্যটির থেকে ভিন্ন। মন্দিরগুলো এখন পরিত্যক্ত। ছাগলনাইয়া উপজেলার শিলুয়া গ্রামে রয়েছে একটি প্রাচীন ঐতিহাসিক শিলাপাথরের ধ্বংসাবশেষ। প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের তালিকাবদ্ধ একটি স্থাপনা এই শিলুয়ার শিলপাথর। এই পাথরটি 2000 বছরের স্মৃতি ধারণ করে চলেছে। শিলাপাথরের গায়ে খ্রিস্টপূর্ব 2য় অব্দে প্রচলিত ব্রাহ্মী লিপির চিহ্ন পাওয়া গেছে। এর থেকে এখানে শিকারী আর্য জাতির পদচারণার প্রমাণ পাওয়া যায় এবং ধারণা করা হয় তৎকালীন সময়ে এখানে মানুষের বসবাস ছিল। উল্লেখ্য, এখানকার স্থানীয় একটি মিথ আছে যে এটি মহাশূন্য হতে ছিটকে আসা একটি শিলাখণ্ড। এই শিলাখণ্ডটি দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেক পর্যটক আসেন। এলাকায় শিলঘর হিসাবে এটি বেশ পরিচিত। এবার চলুন কালীদহ রেল স্টেশন, তার খুব কাছেই একটি জমিদার বাড়ি। স্থানীয়দের ভাষ্যমতে এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয় 1860-এর দশকে। প্রায় 150 বছরের পুরনো এই বাড়িটি নির্মাণ করেন জমিদার বাবু বড়দা প্রসন্ন দাস। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় এটি রাজাকারদের টর্চার সেল হিসেবেও ব্যবহৃত হয়েছে। এখানে সাধারণ মানুষ ও মুক্তিযোদ্ধাদের ধরে এনে পাশবিক নির্যাতন চালাতো রাজাকাররা। এছাড়া স্বাধীনতার পর বাড়িটি আশ্রয় কেন্দ্র হিসাবেও বেশ কিছুদিন ব্যবহৃত হয়। 3 তলা এই বাড়িটির পাশেই রয়েছে 2 তলা পুজোর ঘর, বিশাল বড় দিঘি ও স্কুল। বর্তমানে পরিত্যক্ত এই বাড়িটি ধীরে ধীরে ধ্বংসের মুখে পতিত হচ্ছে। ভ্রমণ সম্পর্কিত সব আপডেট পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল মাই ট্যুর বিডি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।